ভালো একটা সিনেমা হয়েছে বিনোদিনী। এবং বিনোদিনী ভালো হবার পেছনে বহু দিনকার রিসার্চ। কারণ দেখুন, দীনেন গুপ্ত কিন্তু বিনোদিনী বানিয়েছিল ৯০-এর দশকে। কিন্তু তখনকার কালচার বা তখনকার যে আমাদের প্রসেস, সেই প্রসেস ওয়াইজ কিন্তু কোনোভাবে, মানে টেকনিক্যাল প্রসেস বলুন বা তৎকালীন ইন্ডাস্ট্রির যে প্রেক্ষাপট ছিল, তখন ইন্ডাস্ট্রিতে মাৎসন্যায় চলছিল। আর তখন এসব কেউ ভাবতো না, কেননা তখনও এসএলবির জন্ম হয়নি ভারতীয় ইন্ডাস্ট্রিতে। কেননা 94-এর ছবি ছিল ধীরেন গুপ্তর বিনোদিনী, যেটা দেবশ্রী রায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বানিয়েছিল। কিন্তু 96-এ আসছেন এসএলবি, সঞ্জিলা বনসালি। তো তারপর থেকে আমরা ম্যাগনাম অপাস দেখা শুরু করেছি একটার পর একটা। এবং সেই তালিকায় বাংলার প্রথম ম্যাগনাম অপাস বলবো না, কারণ সৃজিত মুখার্জি এক যে ছিল রাজার মতন ছবি করে গেছে। সৃজিত মুখার্জি এক যে ছিল রাজা বলুন, বা এই যে ব্যাপারগুলো এই ব্যাপারটা কিন্তু ছোঁয়াটা দিয়ে গেছিল, বা জাতিস্বরের ক্ষেত্রেও। তো সেইটাকে আরেকটু তুলনামূলকভাবে বাড়িয়ে দিল রামকমল মুখোপাধ্যায়, কেননা দুজনেই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর। কিন্তু আমি ছবি দেখতে বসে বারবার একটা জিনিস অনুভব করেছি, সৃজিত মুখার্জি এবং রামকমল মুখোপাধ্যায়ের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম ফারাক রয়ে গেল। কেন রয়ে গেল? বিকজ লেভেল বেস্ট অ্যাক্টিং করেছে বিনোদিনী চরিত্রে আমাদের রুক্মিণী মৈত্র। লেভেল বেস্ট মানে ওনার লেভেল থেকে বেরিয়ে গিয়ে উনি মানে অ্যাক্টিংটা করেছে, পারফর্মটা করেছে, যেটা সত্যি ভাবা যায় না। এবং সুদীপ্তাদি ওর মানে ওনার ওয়ার্কশপ করিয়েছেন, যিনি অলরেডি নিজে মঞ্চে বিনোদিনী হিসেবে পারফর্ম করছেন। তো সব ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে কেন আমি সৃজিত মুখার্জির কথা এখানে আনলাম, কারণ কোথাও রুক্মিণী দেবীর যে মানে উচ্চারণ, সেটা তো মানে উনি তো প্রচণ্ড শিক্ষিত মহিলা একজন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উচ্চারণের দিক থেকে আমার কোথাও একটুখানি মনে হলো যে ওই সময়কার উচ্চারণটা বোধহয় পেলাম না কোথাও। কেন সৃজিত মুখার্জিকে আমি বারবার সৃজিত মুখার্জির নামটা করছি? জাতিস্বরে কিন্তু সৃজিত মুখার্জি অ্যান্টনির গলায় আমাদের শ্রীকান্ত আচার্যকেই কিন্তু ডাবিং করিয়েছিল। যখন রামকমল বাবু দেখলেন যে সুচিস্মিতার গলাটা মনমজিয়াতে যখন এত সুন্দরভাবে মিলে গেল বিনোদিনীর সাথে, রুক্মিণী দেবীর সাথে, তখন সুচিস্মিতাকে দিয়ে ডাবিং করালে কি খুব একটা ক্ষতি হয়ে যেত বিনোদিনীর মানে ডায়ালগসে? সেটা হয়তো আমার মনে হতে পারে, এটা ওনার নাই মনে হতে পারে, উনি পরিচালক ছবির। কিন্তু আমার মনে হয় কোথাও যদি সুচিস্মিতাকে দিয়ে পুরো ছবির বিনোদিনীর পোর্শনে ডায়লগ দেওয়া হতো, বা সুদীপ্তা দিয়েও যদি নিজে ডায়লগ দিতেন অ্যাজ এ ডাবার, তো এক্স্যাক্টলি আমার মনে হতো ভালো হতো, এটা আরও বেশি জনপ্রিয় হতো এবং আরও বেশি খুলতো ছবিটা। হ্যাঁ, অবশ্যই এই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাবে, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডে মানে অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে যাবার মতনই ছবিটাকে বানানো হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, না এমনটা নয় যে 144 বছর পর বিনোদিনীর স্টারে ফিরল, এটা খুব বড় সত্য কথা, কিন্তু সেই স্টার কিন্তু এটা নয়। বিনোদিনীর নামে যে স্টারটা বেডন স্ট্রিটে তৈরি হয়েছিল, সেই স্টার কিন্তু হাতিবাগান স্টার নয়। সর্বপ্রথম হচ্ছে এইটা, এই ভুলটা আপনারা ত্যাগ করুন। হাতিবাগান স্টার আর বিনোদিনীর নামে যে স্টারটা হওয়ার কথা ছিল, যেটাকে বি থিয়েটার বলা হচ্ছিল 144 বছর আগে, সেই স্টার কিন্তু এটা নয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে 144 বছর আগে কেউ এত সুন্দর মার্কেটিং স্ট্র্যাটেজিটা ভাবেনি, যে 15 বছরের গভর্নমেন্ট যেটা করতে পারলো না, বা তার আগের কোনো গভর্নমেন্ট যেটা করতে পারলো না, ঠিক সিনেমার রিলিজ হবার মুখে থিয়েটারের নাম পরিবর্তন হয়ে গিয়ে বিনোদিনী থিয়েটার। ইটস আ হিউজ মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং এই মার্কেটিং স্ট্র্যাটেজিটাই দেবকে বারবার এগিয়ে দিচ্ছে অন্যান্য প্রোডাকশন হাউসের থেকে প্রায় 100 কদম আগে। কারণ দেব বুঝে গেছে যে হোয়াট ইজ দ্য মার্কেটিংটা করতে হবে। কারণ আমরা এরকম অনেক কিছু জানি পৃথিবীতে, যে মার্কেটিংয়ের ওপরই কিন্তু সব জিনিস চলে। আপনি ভালো কাজ করে বাড়িতে যদি বসেও থাকেন না, আপনি ধরুন ভালো একটা রান্না করেন, সেই রান্নাটা শুধু আপনি নিজেই খান, তাহলে কিন্তু লোকে আপনার প্রশংসা করবে না। কিন্তু রান্নাটা যখন আপনি 5টা লোককে 10টা লোককে বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে খাওয়াবেন, তখন কিন্তু মানুষ জানবে যে আপনি খুব ভালো রান্না করতে পারেন। তো ব্যাপারটা হয়ে গেছে এরকমই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি, ফিল্ম মেকিং, এবং মন খুলে দেবের যে খরচা করার প্রবণতা, এবং টোটাল যে সেট আপ, টোটাল প্রেজেন্টেশন, এবং মিউজিক অলওয়েজ বেটার। কারণ মিউজিকই একটা ছবিকে
মানে অন্তত এক কদম এগিয়ে দেয় ছবি রিলিজ হওয়ার আগে, যেটা আমরা অতীতেও দেখেছি, আজও দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেবের খাদান বলুন বা বিনোদিনী, দুটোরই মিউজিক কিন্তু মানে ছবি রিলিজ হওয়ার আগেই হিট করিয়ে দিয়েছে ছবিকে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিনোদিনী বাংলার মানে ইতিহাসে একটা নাম হয়ে থাকলো অ্যাজ এ এই 2025 সালের সিনেমা হিসেবেও। নটি বিনোদিনী তো একজন ইতিহাস, ছেড়েই দিন, কিন্তু গিরিশ ঘোষের ক্যারেক্টারকে আরেকটু পোর্ট্রেট করা দরকার ছিল, কেননা দৃষ্টিকোণটা কিন্তু শুধু বিনোদিনীর দৃষ্টিকোণ থেকেই ছবিটাকে প্রেজেন্ট করা হয়েছে, এবং গিরিশ ঘোষকে কোথাও পুরোপুরি গিরিশ ঘোষের জীবনের যে কষ্ট, যে যন্ত্রণা, যে দুঃখ, যে লাঞ্ছনা, যে গঞ্জনা, সেগুলো কোথাও কিন্তু প্রেজেন্ট করা হয়নি। মনে হয় গিরিশ ঘোষের চরিত্রটাকে কোথাও পরিচালক মহাশয় ছেড়ে দিলেন অন্য কোনো মানে ডিরেক্টরের জন্য, যে তার দৃষ্টিকোণ দিয়ে ছবিটাকে ব্যাখ্যা করবে। তো এক্স্যাক্টলি খুব ভালো, এটা একদিক থেকে ভালো হলো। তো অবশ্যই বিনোদিনী দেখুন, এবং বিনোদিনী দেখা মানে বাংলার ইতিহাস জানা, বাংলা থিয়েটারের ইতিহাস জানা এবং বাংলার কৃষ্টিকে জানা অবশ্যই। তো জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।